রানা সকালবেলায় ঘুম থেকে ওঠে, আর ঘুম থেকে ওঠার পরে টেলিভিশনের সামনে গিয়ে একটা নিউজ থেকে বেশ অবাক হয়ে যায়। দিনের পর দিন সাধারণ মানুষগুলোকে এইভাবে মারতে পারে রিফাতের লোকজন। এগুলো দেখে রানা আর সহ্য করতে পারছে না। কারণ দিনের পর দিন রিফাত অনেক অত্যাচার শুরু করে দিয়েছে মানুষের উপর। রিফাতের শত্রুতা হলো রানার সঙ্গে, কিন্তু রানার সঙ্গে না পেরে সে মানুষের উপর অত্যাচার শুরু করে দিয়েছে। এইদিকে আবার প্রশাসন সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে অনেক বড় একটা সম্মেলন করার জন্য। মন্ত্রী সম্মেলন করবে, তার মধ্যে প্রশাসন কার্ড দেবে, অনেক ভালো সিকিউরিটি দেবে, যেন রিফাতের লোকজন কোনো কিছু করতে না পারে। এগুলো নিয়ে ওদের মধ্যে কথা হচ্ছে। কথাগুলো ছিল এমন: ওই বড় এলাকাটা রিফাতের দখলে আছে, আর রিফাতের দখলে আছে। এখন আমরা এখানে কোনো প্রকার কোনো সমাবেশ করতে পারবো না, কারণ সমাবেশ করতে গেলে অনেক ক্ষতি হতে পারে আমাদের। দেখুন, আপনি একজন পুলিশ অফিসার হয়ে আপনি এরকম কথা বলছেন, এটা কি আসলে বিশ্বাসযোগ্য? কমিশনার সাহেব, আপনি তো অন্ততপক্ষে কোনো কিছু বললেন। এখানে যদি আমরা সমাবেশ না করতে পারি, তাহলে লোকজন আমাদেরকে ভোট দেবে কি করে? মানুষ তো আমাদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলবে। স্যার, আমাদের পুলিশ প্রোটোকল যতটুকু সম্ভব সিকিউরিটি দেওয়ার আমরা দেব, কিন্তু বাকিটা আমরা কোনো সেফভাবে সম্মেলন তার জন্য অনুমতি দিতে পারি না, কারণ এখানে অনেক বেশি রিস্ক হতে পারে। রিফাতের লোকজন আছে অনেক, আমাদের ধারণার বাইরে। দেখুন, আপনারা এখানে বিভিন্ন কর্মকর্তারা আছেন, আপনাদেরকে নিয়ে আমি মিটিংয়ে বসেছি, আর আপনারা মিলে সিদ্ধান্ত করুন। দেখুন কোনোভাবে সম্মেলন করা যায় কি না। সম্মেলনটা করতে পারলে লোকজন আমার উপর আস্থা রাখবে, আর আমাদের উপর যদি একবার আস্থাতে হারিয়ে ফেলে, তাহলে কিন্তু আমরা পুরো নিচে চলে যাব। আর রিফাত এবং তার দলবল সহ ওরা পুরো দেশটাকে তাদের নিজের দখলে নিয়ে নেবে। স্যার, আমরা অফিসিয়ালি কোনো কিছু করতে না পারলেও একটা উপায় আমার কাছে আছে, তবে সেই উপায়টা একটু বেআইনিভাবে হতে পারে, কিন্তু এতে আমাদের অনেক বেশি লাভ হবে। এটার মধ্যে রানাকে যদি আনা যায় তাহলে মনে হয় ভালো হবে। আমি একজন মন্ত্রী হয়ে একজন মাফিয়া কিং, আন্ডারওয়ার্ল্ডের কিংয়ের সঙ্গে এসব নিয়ে আলোচনা করব, আর তার সাহায্য নিয়ে আমি সম্মেলন করব, এটা কি মেনে নেওয়া যায়? স্যার, এখন আমাদের কাছে এটা ছাড়া কোনো অপশন নেই। আমরা নিজেরা সিকিউরিটি দিতে পারবো না। আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং রানার সাহায্য লাগবে আমাদের, আর রানা চাইলে বিশাল বড় সমাবেশ হতে পারবে। এখানে কোনো প্রকার কোনো কিছুই হবে না, হাঙ্গামা হবে না, সব সিকিউরিটি রানা দিবে। সেটা বুঝতে পারছি, কিন্তু রানা কি আমাদেরকে সাহায্য করার জন্য রাজি হবে? আর রানা যেই একজন মানুষ, তার ব্যাপারে একটু হলেও আমি শুনেছি। আজ পর্যন্ত তার ব্যাপারে কোনো ফাইল মনে হয় না আপনাদের কাছে জমা হয়েছে। স্যার, আমাদের কাছে কোনো ফাইল নেই, এটা সত্যি, কিন্তু রানা যাদেরকে মেরেছে তারা সত্যি অপরাধী ছিল, এবং তাদেরকে মারার পরে সে নিজেই বুকের উপর লিখে গেছে যে একে কি রানা তার ব্যাপারে আজ পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি, এমনকি তার ছবিটাও পর্যন্ত আমাদের কাছে নেই। সে দেখতেও কেমন সেটা নিজেরাও জানি না। তাই বলছিলাম কি, আপনি যদি এটার মধ্যে রাজি হন তাহলে আমরা রানার সঙ্গে যোগাযোগ করতে পারি। ঠিক আছে, আর তোমরা রানার সঙ্গে কথা বলো, আর বিষয়টা খুব তাড়াতাড়ি কথা বলবে। আমি 2-3 দিনের মধ্যে সম্মেলন করতে চাই, তাহলে মানুষ আমার উপর আস্থা পাবে। আর উপর থেকে অনেক বেশি চাপ আসছে। তারপরে সেখানে মিটিং শেষ হয়ে গেল। মিটিং শেষ হয়ে যাওয়ার পরে মন্ত্রী সাহেব সেই গাড়ি করে তার নিজের বাসভবনে চলে গেল। আর এদিকে কমিশনার এবং ওসি সাহেব দুজনে মিলে আলোচনা করছে কিভাবে রানার সঙ্গে কন্ট্যাক্ট করা যায়। কমিশনার একটা ইমেল অ্যাড্রেসে কিছু কথা লিখে পাঠিয়ে দিল, আর এদিকে রানা কমিশনারের কাছ থেকে ইমেল পেয়ে অবাক হয়ে গেল। কারণ কমিশনার নিজে পাঠিয়েছে, তার নাম্বার পাঠিয়ে দিল। তার নাম্বার পাঠিয়ে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে রানার কাছে একটা কল আসলো। রানা কলটা রিসিভ করলো। কলটা রিসিভ করার পরে রানা সালাম দিল। সালাম দেওয়ার পরে ওপাশ থেকে কমিশনার বলতে লাগলো,
রানা, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমার সঙ্গে আলোচনা করতে হবে। আমি কি গাধা না ঘোড়া যে আমি আপনার সঙ্গে দেখা করতে আসবো? আপনি এটা ভাবলেন কি করে? এখন কাজের কথায় আসেন। কি কারণে আমাকে ফোন দিয়েছেন সেই কথা বলুন। আমি সব বাজারে কথাবার্তা শুনতে একদমই চাই না। আসলে তুমি জানো যে মন্ত্রী সাহেবের রিফাতের এলাকার মধ্যে সম্মেলন করার প্রয়োজন। না করতে পারলে মানুষ তার উপর থেকে আস্থা হারিয়ে ফেলবে। তাই আলো অফিসিয়ালি তোমার সাহায্য লাগবে। তোমার প্রোটোকল দিয়ে ওখানে একটা অনেক বড় সম্মেলন করা দরকার। আপনারা সামনে থেকে আমাকে অ্যারেস্ট করার জন্য খুঁজে বেড়ান, আবার এখন পেছনে এসে আমার কাছে সাহায্য চাইছেন। আপনারা কি বলেন তো আমাকে, কমিশনার সাহেব? আপনি অনেক বড় হয়ে গেছেন। রানা, এখন তুমি ছাড়া আর কোনো উপায় নেই। সাধারণ মানুষের কথাটা একটু ভেবে দেখো। তুমি তো সব কিছু আগে সাজানো মানুষকে কথা চিন্তা করো। তেমনই এই সম্মেলনটা করতে একটু সাহায্য করো আমাদেরকে। আমরা পুলিশ কোনো প্রশাসনের লোকজনই সেখানে যেতে সাহস করছে না, কারণ ওরা অনেক ভয়ঙ্কর। আর রিফাত কেমন, কার সাহায্য চলে, এসব ব্যাপারে তুমি আমাদের থেকে অনেক ভালো জানবে। আর রিফাত যদি জানে যে তুমি এটার পেছনে আসো, তাহলে রিফাত কখনোই কোনো ঝামেলা করতে আসবে না। ঝামেলা করতে আসলেও 10 বার চিন্তা করবে যেখানে রানা রয়েছে। ঠিক আছে, সন্ধ্যার সময় মন্ত্রী সাহেবের কার্যালয়ে চলে আসুন। আমি যথাসময়ে চলে আসবো। আর হ্যাঁ, আমাকে দেখার জন্য আমার জন্য এত কোনো কিছু ব্যবস্থা করার দরকার নেই। আমি যেদিন চাইবো সেই দিনই আমাকে সবাই দেখতে পারবে। কথাটা মাথায় রাখবেন। রানা তখন কলটা কেটে দেয়। আর কল কেটে দেওয়ার পরে সন্ধেবেলায় রানা বিএমডাব্লিউ গাড়িতে চড়ে সে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলে আসে। আর প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসার পরে দেখতে পেল সেখানে অনেক মানুষ সেখানেই আছে, তবে বেশি নয়, 7 থেকে 8 জন মানুষ, সবাই বড় বড় কর্মকর্তা। রানা সিকিউরিটি দেখে সবাই মোটামুটি ভয় পেয়ে গেল। রানা সবার সামনে পা উঁচু করে বসে আছে, কিন্তু তার মুখটা দেখা যাচ্ছে না, মুখের মধ্যে মাস্ক পরে আছে। রানা বসে পড়ল। আর তখন মন্ত্রী সাহেব রানাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রানা, তোমাকে তো এখন নতুন করে কোনো কিছু বলার নেই। তুমি সব কিছু জানো। এখন বলো আমি কি করব। যদি সম্মেলনটা না করতে পারি, মানুষ আমাদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলবে। আমাদেরকে ভোট দিতে যে চাইবে না। আর বড় কথা হচ্ছে, ওই রিফাত কার সাহায্যে ওই মানুষগুলোকে এরকম নির্মমভাবে অত্যাচার করছে। তোমাকে কিছু ভিডিও ক্লিপ দেখাই, তুমি দেখতে পারবে ওখানে মানুষ কতটা অসহায়। তখন মন্ত্রী সাহেব তার ল্যাপটপের মধ্যে কয়েকটা ভিডিও দেখালো। সেখানে সাধারণ মানুষগুলোকে এমনভাবে পেটাচ্ছে যে বলার মতো নয়। মানুষ মানুষকে এমনভাবে পেটায়, এটা রানা দেখে আর সহ্য করতে পারল না। কারণ রানার এইসব দেখে অনেক বেশি রাগ উঠে যায়। কারণ তার জীবনের অনেক বড় একটা গল্প আছে, সেই গল্পটা কথা মনে হলে রানার মাথা ঠিক থাকে না। রানা ল্যাপটপ বন্ধ করে সে মন্ত্রী সাহেবকে বলতে লাগলো, হ্যাঁ মন্ত্রী সাহেব, আমি আপনার বক্তব্যগুলো বুঝতে পেরেছি। আর সাধারণ মানুষ যে বিপদে আছে এটা আপনার আগে আমি খুব ভালোভাবে জানি। ঠিক আছে, আপনার কোনো টেনশন করতে হবে না। আপনার সব কিছু নিরাপত্তার দায়িত্বটা আমি নিলাম। আপনার কোনো কিছু হবে না। আপনি সম্মেলনের জন্য তৈরি হন। তারপরে রানা তার একটা প্ল্যান মন্ত্রী সাহেব, ওসি সাহেব এবং কমিশনারকে বিষয়টা খুলে বলল। রানার প্ল্যান শুনে ওরা অবাক হয়ে গেল, কারণ এরকম প্ল্যান তাদের মাথায় কখনো আসেনি। রানা অন্য একটা প্ল্যান মন্ত্রী সাহেবকে বলে দিয়েছে, যে প্ল্যানটা কমিশনার আর ওসি জানে না। প্ল্যান করা হয়েছে দুইটা, একটা সবার সঙ্গে আলোচনা হয়েছে, আর একটা শুধুমাত্র রানা আর মন্ত্রী সাহেব জানে, আর অন্য কেউ জানে না। সম্মেলনের দিন সকালবেলা পুরো 10টার মধ্যে আতঙ্ক বিরাজ করছে, কারণ মন্ত্রী সাহেব এই এলাকার মধ্যে সম্মেলন করবে। সকালবেলা রানার লোকজন সব দিকে ছড়িয়ে পড়ল। আর রানার লোকজন ছদ্মবেশে র্যাবের পোশাক পরে নিল। আর র্যাবের পোশাক পরে নেওয়ার পরে মন্ত্রী সাহেব গাড়িতে করে যাচ্ছে। শত শত গাড়ি তার পিছনে যাচ্ছে। আর এত গাড়িগুলো দেখে সাধারণ মানুষ অবাক হয়ে গেল। আর এদিকে ওসি এবং কমিশনার কোনো কিছুই বুঝতে পারছে না যে রানা আসলে কি করতে যাচ্ছে। তার প্ল্যানটাই বাকি, কারণ তাদেরকে যে প্ল্যানটা বলেছে ওই প্ল্যানটার মতো কাজ হচ্ছে না। কিছু দূর যাওয়ার পরেই ওনারা গাড়ি থেকে সবাই নেমে পড়ল। আর গাড়ি থেকে নেমে পড়ার পরে সবাই র্যাবের পোশাকের উপরে সাদা পোশাক পরে নিল। সবাই সম্মেলনে এসেছে এটাই বোঝানোর জন্য
সবাই মুফতি সাহেবের নামে মিছিল করে যাচ্ছে। আর এদিকে রানা একটা গাড়ির মধ্যে বসে আছে আর সিসি ক্যামেরাগুলো দেখছে, ভালোভাবে লক্ষ্য রাখছে। এদিকে ড্রোন ওড়াচ্ছে। এসব কি দেখছে মাঝে মাঝে ওয়্যারলেস ওয়াকিটকির মাধ্যমে যোগাযোগ করছে সবার সঙ্গে। আর মন্ত্রী সাহেব তার লোকজনকে নিয়ে সেই শহরে প্রবেশ করল। আর শহরে প্রবেশ করতেই এদিকে রিফাতের লোকজন খবর পেয়ে গেছে মন্ত্রী সাহেব ওই লোকজন নিয়ে প্রবেশ করছে। রিফাতের লোকজন সকলেই প্রস্তুত হয়ে নেয়। এদিকে রিফাত সবাইকে বলতে লাগলো, শোন, একটাকেও বাঁচিয়ে রাখবে না। ওই মন্ত্রীর সাহস কী করে হয় আমার এলাকায় সম্মেলন করা? আমি এই রাজ্যের কিং, আমি এই রাজ্যের সব কিছু, অন্য কেউ এর চেয়ে প্রবেশ করতে পারবে না। এটা শুধুই আমার জায়গা। ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, ওদের একটাকেও আমরা বাঁচিয়ে রাখবো না, সবাইকে আমরা মেরে ফেলবো। আপনি শুধু বসে থাকেন, আর 20 মিনিটের মধ্যে খবর পেয়ে যাবেন সে সবাই একসঙ্গে সেখানে মারা গেছেই। আমরা চতুর্দিক দিয়ে লোক পাঠিয়ে দিচ্ছি, অলিতে গুলিতে সবাইকে পাঠিয়ে দিচ্ছি, কেউ কোথাও গিয়ে পালাতে পারবে না। এই কথা বলার পরে সবাই বেরিয়ে গেল। আর এদিকে রিফাত সে নিজেও টিভিতে নিউজ দেখতে শুরু করলো, কারণ নিউজটা তার লোকজনের কাছেই। শুধুমাত্র রিফাতকে দেখানোর জন্য রিফাত সকল কিছু টিভিতে দেখছে। আর এদিকে রানা এমনভাবে সব কিছু সেট আপ করেছে যে কেউ বুঝতেই পারবে না। আর যখনই একটা মাঠের মধ্যে আসলো, তখনই ওসি সাহেব কমিশনারকে বলতে লাগলো, স্যার, এই রানা কি আমাদেরকে মারার প্ল্যান করেছে কিনা বুঝতে পারছি না, কারণ এই যে দেখেন ট্রাক ভর্তি করে ওরা এদিকে আসে। আমরা এখানে তো সংখ্যায় কম, আর ওরাই বা কী পারবে? ওরা তো সাধারণ মানুষ, সম্মেলনে এসেছে, মিছিল করেছে, ওরা কি পারবে? আমি নিজেও তো কোনো কিছু বুঝতে পারছি না। এখন তো দেখছি আমার ওর উপর বিশ্বাস করাটা অনেক বেশি ভুল হয়ে গেছে। যদি এখানে মন্ত্রী সাহেবের বা কোনো লোকজনের ক্ষতি হয়, আমাকে অনেক বড় কিছু ফলাফল ভোগ করতে হবে। আমি জানি না রানা এর প্ল্যানটা কি। ও তো আমাদেরকে মারার প্ল্যান করছে মনে হয়। কমিশনার সাহেব, আপনারা দুইজনে মিলে এইসব কী কথা বলছেন? আপনাদেরকে যে কাজটা আমি দিয়েছি আপনারা সেটা পালন করুন। ওই লাল সীমানা অতিক্রম করা মাত্রই আপনি নিজে আগে ফায়ার করবেন, কথাটা মাথায় রাখবেন। এর চেয়ে 1 সেকেন্ড এদিক ওদিক না হয়। রানা, তুমি বুঝতে পারছো তুমি কি করছো? এখানে প্রায় 700-র উপরে মানুষ রয়েছে। এই মানুষগুলোর যদি কোনো কিছু হয়, এখানে বৃদ্ধ মানুষ রয়েছে, ওদের যদি কিছু হয় তখন তুমি কি জবাব দিতে পারবে? ওরা তো সম্মেলনেও এসেছে একটা বিশ্বাস রেখে যে আমাদের নেতাকে দেখবো, তার কথা শুনবো। অনেক মানুষ এসেছে এই সম্মেলনে, আর যেগুলো আমরা নিয়ে এসেছি এগুলো তো স্বচ্ছ। আর এখান থেকে যারা এসেছে সব কিছু মিলিয়ে এখানে প্রায় 5000 মানুষ আছে। তুমি কি বুঝতে পারছো এখানে যদি শুধুমাত্র একটা বোম ব্লাস্ট হয় তাহলে সেখানে কতগুলো মানুষ মারা যাবে? এই শহরের প্রায় সব মানুষ এসেছে এই সম্মেলনে। কমিশনার সাহেব, যদি আপনার এতই প্রশ্ন থাকতো আর আপনি যদি এত কিছুই বুঝতে পারতেন, তাহলে আপনি আমার জায়গায় থাকতেন আর আমি আপনার জায়গায় থাকতাম। পুরো একটা আন্ডারওয়ার্ল্ড আমি কন্ট্রোল করি। আপনার এইসব বক্তব্য শোনার জন্য আমি বসে নেই। আপনাকে যে কাজটা দিয়েছি সেটা করুন। আপনার এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। সম্মেলন শুরু করে দিন, আর আমি যেভাবে বলেছি সেভাবেই করুন। 1 সেকেন্ড যেন এদিক ওদিক না হয়। রানার কথায় কমিশনার আর কোনো কিছু বলল না, কারণ রানার উপর কথা বলা সাহস কারণ নেই। তারপরে সম্মেলন শুরু হলো, আর একে একে সবাই বক্তব্য দিতে লাগলো। শেষে মন্ত্রী সাহেব বক্তব্য দিচ্ছে। সবার উদ্দেশ্যে মন্ত্রী সাহেব সকলকে আশ্বাস দিচ্ছে, আশার বাণী শোনাচ্ছে। আর সকলে মন্ত্রী সাহেবকে পেয়ে অনেক খুশি, কারণ এতদিন সবাই রিফাতের কাছে জিম্মি ছিল। সবাই রিফাতকে জন্মের মতো ভয় পেত। রিফাত সবাইকে শোষণ করে বেঁচে আছে। আর এখন মন্ত্রী সাহেব এখানে সম্মেলন করার পরে মানুষ আস্থা রাখতে শুরু করেছে। তখনই ট্রাকগুলো থেকে একে একে রিফাতের লোকজন নেমে আসলো। আর নেমে আসার পরেই সবাই যখন একসাথে মাঠের দিকে আসতে লাগলো, তখন সবাইকে রানার মাইক্রোফোনে বলে দিল কেউ এখান থেকে উঠে না যাওয়ার জন্য। আর রানার কথায় সবাই বসে পড়ল। আর কমিশনার ওসি সাহেব সকল পুলিশরা মিলে গার্ড দিচ্ছে, সবাইকে বসার জন্য বলছে। এইদিকে ওই চেয়ারের লোকজনের মধ্য থেকেই একে একে সবাই র্যাবের পোশাকে দাঁড়িয়ে লোকজন বেরিয়ে আসলো। আর এটা দেখে ওসি সাহেব এবং কমিশনার চোখ কপালে উঠে গেল।
কারণ তারা ভেবেছিল এখানে যারা এসেছে সবাই সাধারণ জনগণ, কিন্তু এর মধ্যে যে রানার লোকজন রয়েছে বুঝতে পারেনি। সবাই র্যাবের পোশাক পরে আসছে, সবাই তাদের অস্ত্র নিয়ে ফায়ার করতে শুরু করলো। আর সেখানে মাত্র কয়েকশো লোককে সরিয়ে নেওয়া হলো, আর রিফাতের লোকজন রানার লোকজনকে গুলি করতে লাগলো। আর এইভাবে প্রায় অনেকক্ষণ গুলি হওয়ার পরে এদিকে মন্ত্রী সাহেবকে আগে রানা তার এখানে নিয়ে চলে এসেছে। আর মন্ত্রী সাহেবকে নিয়ে আসার পরে মন্ত্রী সাহেব তখন রানাকে বলতে লাগলো, রানা, এখানে তুমি না থাকলে যে আজকে কি হতো আসলে আমি নিজেও বুঝতে পারতেছি না। কারণ এখানে তুমি না থাকলে কারো ক্ষমতা ছিল না যে আমাকে ওখান থেকে কেউ নিয়ে আসবে। ওরা তো চেয়েছিল আমাকে মেরে ফেলার জন্য, শুধুমাত্র তোমার জন্য বাঁচতে পেরেছি। তবে সাধারণ মানুষ অনেক বেশি সেভ হয়েছে, আর সাধারণ মানুষের কোনো ক্ষতি হয়নি, এটাই অনেক বেশি কিছু। মন্ত্রী সাহেব, আমি কাজটা আপনার জন্য করিনি। আপনি অনেক ভালো একজন মানুষ, আর আপনাকে বাংলাদেশের মানুষে দেশের মানুষ চাই। আপনি মানুষকে ভালোবাসেন, সেজন্যই আমি আপনাকে সম্মান করি। এটা ছাড়া আর কোনো কিছু না। তবুও যারা বলে তুমি খারাপ মানুষ, তুমি আন্ডারওয়ার্ল্ডের কিং, আমি তাদেরকে বলতে চাই যে তুমি যদি না থাকো তাহলে এ দেশের মানুষ আসলে শান্তিতে থাকতে পারবে না। তুমি ওদেরকে বেঁচে থাকার নতুন প্রেরণা দিচ্ছ। রানা তখন বেরিয়ে পড়ল, কিন্তু মন্ত্রী সাহেবকে সেই গাড়িতেই রেখে দিল। রিফাতের লোকজন মন্ত্রী সাহেবকে খুঁজে চলেছে, কিন্তু মন্ত্রী সাহেব আসলে কোন গাড়িতে আছে ওরা কোনোভাবেই বুঝতে পারছে না। রানা বাহিরে এসে মাঠে এসে রিফাতের লোকজনকে মারতে লাগলো, আর রিফাতের লোকজনকে মারতে মারতে সবাইকেই মেরে ফেললো। আর এইভাবে রিফাতের লোকজন আর কয়েকজন সবাই মিলে পালিয়ে যায়। আর রিফাত এসব কিছু দেখে নিজেকে বিশ্বাস করতে পারছে না, কারণ তার মনে হচ্ছে এখানে অন্য কেউ এসেছে। রিফাতের সঙ্গে যারা ছিল তাদেরকে রিফাত মেরেছে, আর মারতে মারতে ওদেরকে বলতে লাগলো, ওই মন্ত্রীর এত বড় ক্ষমতা হয়ে যায়নি যে আমার এলাকায় এসে আমার লোকজনকে এভাবে মারবে। এতগুলো লোককে মারার কখনই এবিলিটি হয়নি। ওই মন্ত্রীর এখানে অন্য কেউ নিয়ে এসেছে ছদ্মবেশে, যে আমার লোকগুলোকে মেরে ফেলেছে এভাবে। ভাই, আমরা জান নিয়ে পালিয়ে এসেছি, আর আমি মার খেয়েই বুঝতে পারছিলাম এটার কেউ নয়, এটা রানা। এই রানা এখানে আসলো কিভাবে? ওই রানার সঙ্গে তো প্রশাসনের অনেক ঝামেলা, ওই মন্ত্রীর অনেক ঝামেলা। আমি নিজেও তো কোনো কিছু বুঝতে পারছি না। ওই রানা আবার কি করে মন্ত্রীকে সাহায্য করতে যাবে? রানার দু চোখের বিষ হচ্ছে ওই মন্ত্রী, এমপি আর প্রফেশনের লোকজন, আর সেখানে কিনা রানা নিজেই ওদেরকে সাহায্য করছে। না, আমার কোনো কিছুই মাথায় আসছে না। ভালোভাবে চিন্তা করতে হবে। আর তোরা ঠিকমতো করছিস তো যেটা রানা ছিল? ভাই, রানার হাতে এই নিয়ে তৃতীয়বার মার খেলাম, আর রানার মায়ের খাওয়া আসলেই ভোলার মতো নয়। আর আমরা কেন মিথ্যা বলতে যাব? আমরা 100% শিওর দিয়ে বলতে পারি এটার কেউ নয়, এটা হলো রানা। কিন্তু ভাই, কথা হচ্ছে রানা ওদের সঙ্গে কি করে মিলে গেল? এই প্রশ্নটা তো আমারও ঠিক মাথায় আসছে। তোরা এখন সাবধানে থাক আর তাড়াতাড়ি করে গাড়ি বের কর। আমি এখন থেকে চলে যাব, না হলে আমার উপর অ্যাটাক আসতে পারে। আমি আমার বসকে গিয়ে জানাবো, দেখি উনি কি বলে। বসকে না জানালে বিষয়টা অন্যরকম হয়ে যাবে। তারপরে রিফাতের জন্য তাড়াতাড়ি করে গাড়ি বের করা হলো। গাড়ি বের করার পরে রিফাত গাড়িতে উঠে ওই শহর মুহূর্তের মধ্যেই ত্যাগ করলো। তার কিছু লোকজনকে নিয়ে, আর বাকি লোকজন রিফাতের আস্তানে রয়ে গেছে। রিফাত গাড়িতে করে তার বসের সঙ্গে দেখা করার জন্য চলে এসেছে, আর বসকে আসার পরে সব কিছু খুলে বলল। আর তখন বলতে লাগলো, কি বলছিস এসব? আমার এতদিনের রাজত্ব, আমার এতদিনের স্বপ্ন রানা এভাবে দলের করে দেবে? আমার তো আসলে বিশ্বাসই হচ্ছে না। ভাই, আমরা যান নিয়ে বেরিয়ে আসতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক বেশি কিছু। ভাই, বাংলাদেশে আবারও রানার তাণ্ডব শুরু হয়ে গেছে। এখানে আমরা কোনো প্রকার ব্যবসা বাণিজ্য করতে পারবো না। আমাদেরকে মনে হয় আবারও লন্ডনে চলে যেতে হবে। না না, এটা হতেই পারে না। আমি লন্ডনে যাব না, এত সহজে আমি হাল ছেড়ে দিতে পারবো না। শোন, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। এই আইডিয়াটা কাজে লাগাতে পারলে রানা অনেকটা নিঃস্ব হয়ে যাবে, আর রানাকে যদি একবার নিঃস্ব করতে পারি বাকিটা আমাদের হাতে এমনিতেই চলে আসবে। বাকিটা আমরা ম্যানেজ করে নিতে পারবো। আমি মাফিয়াদের খবর দিচ্ছি, ওরা দেশে আসবে, আর ওরা দেশে আসার পরেই একটা বড় ধরনের অ্যাটাক করব।
আমরা তারপরে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া যাবে। এখন আপাতত তোরা এখানেই থাক। এইভাবে বেশ কয়েকটা দিন পার হয়ে যায়। রিফাত এবং তার বসের অনেক ক্ষতি হয়ে যায়। তারা অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ রানা ফিরে এসেছে আর রানা মন্ত্রী এবং প্রশাসনের সঙ্গে মিলে গেছে। আর এটার জন্য রিফাতের অনেক বেশি ভয় কাজ করছে। রিফাত আর কোনো কিছু সামনে স্টেপ নিতে পারছে না। ওদিকে রিফাতের বস সালমানকে নিয়ে আসার পরে একদিন একটা বোর্ড মিটিং অ্যারেঞ্জ করলো। সেই বোর্ড মিটিংয়ে মিলে সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তীতে কী সিদ্ধান্ত নেওয়া যায়, এসব নিয়ে কথা হবে। আর এদিকে রানা একদিন গাড়ি চালিয়ে তার গোডাউনের মধ্যে আসছিল আর হঠাৎ করে একটা মেয়েকে রাস্তায় পড়ে থাকতে দেখলো। মেয়েটাকে দেখে রানা গাড়ি থামিয়ে মেয়েটার কাছে যেতে চায়। আর মেয়েটার কাছে যাওয়ার পরে দেখতে পেল মেয়েটার কপালে কেটে গেছে। রানা তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে আসলো। আর হাসপাতালে নিয়ে আসার পরে মেয়েটাকে ভর্তি করলো। ভর্তি করার পরে ডাক্তার সাহেব ট্রিটমেন্ট করার পরে জানালো, দেখুন, ওনার এক ব্যাগ ও নেগেটিভ রক্তের প্রয়োজন। আমাদের ব্যাগ ব্যাংকের ও নেগেটিভ রক্ত নেই। আর যদি রক্ত না পাওয়া যায় তাহলে ওনাকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে, কারণ ওনার অনেক বেশি ব্লাড বেরিয়ে গিয়েছে। ডাক্তার, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ, আমার থেকে রক্ত নেই, তবুও মেয়েটিকে বাঁচিয়ে দিন। রানা রক্ত দেওয়ার জন্য চলে গেল। রানা রক্ত দিয়ে একটা চেয়ারে বসেছিল। আর এভাবে বেশ অনেকটা সময় পার হয়ে যায়। কিছুক্ষণ পরে ডাক্তার বেরিয়ে এসে বলল একটু পরেই কেবিনে দেওয়া হবে, আর তখন মেয়েটার সঙ্গে কথা বলতে পারবে। মেয়েটা একটু পরে কেবিনে দেওয়া হলো। আর কেবিনে দেওয়ার পরে মেয়েটার শরীরে এখনো রক্ত আছে। আর হঠাৎ করে মেয়েটার চোখ খুলো। চোখ খোলার পরে রানাকে দেখে মেয়েটা জিজ্ঞাসা করতে লাগলো, আমি কোথায়? আমি এখানে কেন? আমি তো রাস্তায় পড়েছিলাম, কে আমাকে এখানে নিয়ে আসলো? আপনি রাস্তার মধ্যে পড়েছিলেন, আমি আপনাকে হাসপাতালে এনে ভর্তি করিয়েছি। কি হয়েছিল আপনার? আর আপনার বাড়ির ঠিকানাটা বলুন, আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। আমি কাউকে মুখ দেখাতে পারবো না। আপনি আমাকে কেন বাঁচিয়েছেন? আমি তো মরে যেতে চেয়েছিলাম। গাড়িটা যে কেন আমার উপর দিয়ে গেল না? আর আপনি এসব আবোল তাবোল কথা বলছেন? আপনি জানেন আপনারও নেগেটিভ রক্ত পাওয়া যাচ্ছিল না। আর আমি যদি সেই মুহূর্তে না থাকতাম আপনাকে বাঁচানোটাই সম্ভব হতো না। তো আর আপনি বলছেন আপনি বাঁচতে চান না? হ্যাঁ, আমি বাঁচতে চাই না। এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে সম্মানের প্রয়োজন, যেটা আমি হারিয়ে ফেলেছি। কেউ আমাকে এখন গ্রহণ করবে না। আজ গরিব বলে সবাই আমাকে এসব করেছে। আপনার কি হয়েছে আমাকে খুলে বলুন। আমি তো আপনার কথাবার্তা কোনো কিছুই বুঝতে পারছি না। আমি যতটুকু সম্ভব আপনাকে সাহায্য করব, আমাকে বিশ্বাস করতে পারেন। রিফাত এবং সালমানের লোকজন মিলে আমাকে বস্তি থেকে তুলে নিয়ে যায়। আমি ছিলাম অনেক গরিব ঘরের সন্তান। মাকে নিয়ে একা একা থাকতাম। আর মা কিছুদিন আগে অসুস্থতার কারণে মারা যায়। মায়ের চিকিৎসাটা পর্যন্ত করতে পারিনি। আর ওরা এই সুযোগে আমাকে বস্তি থেকে তুলে নিয়ে গিয়ে আমার সঙ্গে যা করার তাই করেছে। তারপর আমাকে ছুঁড়ে ফেলে দিয়ে গেছে। তুমি কি শিওর তোমার সঙ্গে এই সব কাজ ওই রিফাত করেছে? তুমি কি রিফাতকে ভালোভাবে চেনো? আর রিফাতকে তোমার তো কোনো চেনার কথা না। রিফাতকে তুমি জানো? রিফাতকে না জানার কি আছে? রিফাতকে এই দেশে সবাই চেনে। সে যে একটা শীর্ষ সন্ত্রাসী, আর সে আমাকে অনেকদিন ধরে আমার পেছনে পড়েছিল। আর রাজি হচ্ছিলাম না, আর সেজন্য আমাকে তুলে নিয়ে গিয়ে এসব করেছে। আপনার বিশ্বাস হচ্ছে না? আমার একটা ব্যাগ ছিল, সেটা পড়ে যাওয়া খড়ি আছে, এটা দেখতে পারেন। আমি জানি এই কথাগুলো কেউ বিশ্বাস করবে না। এত বড় সন্ত্রাসী আমার পিছনে পড়ে থাকবে, এটা আসলেই কেউ বিশ্বাস করবে না, কিন্তু এটাই আমার সঙ্গে হয়েছে। আসলে আমি সেটা বলছি না। আমি বলছিলাম কি আসলে মানে রিফাত আপনার সর্বনাশ করেছিল নাকি অন্য কেউ করেছিল? কারণ আমার জানা মতে রিফাত বর্তমানে রাঙ্গামাটিতে আছে, সেজন্যই আর কি বললাম। আমি বেঁচে থাকতে চাই না, কেন আমাকে বাঁচিয়ে আনলেন? আমি তো বাঁচতে চাইনি, আমি মরতে চাই। সবাই আমাকে এখন ঘৃণার দৃষ্টিতে দেখবে। ওদের কোনো কিছুই হবে না, এটা আমি খুব ভালোভাবে জানি। কে বলেছে ওদের কিছু হবে না? ওদের খুব তাড়াতাড়ি অনেক কিছু হবে, শুধুমাত্র একদিনের সময়ের অপেক্ষা। আমি তাদেরকে গোড়া থেকে উপড়ে ফেলবো। আর তুমি জানো তুমি কার সঙ্গে কথা বলছো? তুমি রানার নাম শুনেছো কখনো? এই বলে রানা মুখের মাস্ক খুলে নেয়। আর মাস্ক খুলে নেওয়ার পরে সিমরান সব কিছু বুঝতে পারল।
কারণ আর না বোঝার কোনো কারণই নেই। সিমরান বুঝে গেল তার সামনে এখন কে দাঁড়িয়ে আছে। সিমরান মনে ভয় হতে লাগলো, কারণ অনেক ভয়ঙ্কর একটা মানুষ হলো রানা। সিমরানের এই অবস্থা দেখে রানা কিছুটা এগিয়ে যায়। কাছে যাওয়ার পরে তার পাশের একটা চেয়ারে বসে পড়ল। বসে পড়ার পরে সিমরানকে সান্ত্বনা দিয়ে রানা বলতে শুরু করলো, আমি কে এটা হয়তো তোমার অনেক আগেই বোঝা হয়ে গেছে। তুমি কোনো চিন্তা করো না, তোমার এই প্রতিশোধ আমি নিব। তুমি এটা নিজের চোখে দেখতে পারবে। এখন তুমি একটু ঘুমো, ডাক্তার আমাকে বেশি কথা বলতে নিষেধ করেছে। রানা সিমরানকে আর কোনো কথা বলতে দিল না, আর সিমরানও আর কোনো কথা না বলে ঘুমিয়ে গেল। আর এইদিকে রানা সিমরানের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। মেয়েটাকে দেখতে অনেক বেশি মায়াবী লাগছে। রানার মনে কড়া নেড়েছে। রানা সিদ্ধান্ত নিল এই মেয়েটা যদি তার ঘরে বউ হতো অনেক ভালো হতো। প্রথম দেখায় রানা মেয়েটাকে ভালোবেসে ফেলেছে। এইভাবে বেশ অনেকটা সময় পার হয়ে গেল। দেখতে দেখতে পার হয়ে যায় দিন। সিমরানের পাশেই ছিল। সিমরানকে রেখে একটুর জন্য আড়াল হয়ে যায়নি। আর এতে সিমরান অনেক বেশি এক্সাইটেড, কারণ তার মতো একজন লোক সিমরানের পাশে আছে। এটা সত্যি অসাধারণ লেগেছে সিমরানের কাছে। বিকালবেলা ডাক্তার সিমরানকে ছুটি দিল, আর সিমরানকে ছুটি দেওয়ার পরে রানা গাড়িতে উঠে পড়ল আর গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ল। পরে সিমরানকে বলল সিটে বেল্ট বেঁধে নেওয়ার জন্য। সিমরান সিট বেল্ট বেঁধে নিল। রানা ড্রাইভিং করতে শুরু করলো। আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি হওয়ার সময় সিমরান বৃষ্টির মধ্যে জানালা দিয়ে পানি নিয়ে খেলা করছে, যেটা রানার অনেক বেশি ভালো লাগছিল। কিন্তু এটার কারণে গাড়িটার সিটগুলো ভিজে যাচ্ছিল। আর তখন রানা সিমরানকে বলতে লাগলো, একে তো গাড়ির সিটগুলো ভিজে যাচ্ছে, তারপর আবার তুমি অসুস্থ থেকে মাত্র মুক্তি পেয়েছো। তুমি কি এখন আবারও অসুস্থ হতে চাও? এতদিন তো ভেবেছিলাম আপনি অনেক ভালো মানুষ, কিন্তু এখনো দেখছি আপনি একটা পথজাত লোক। কত সুন্দর একটা ওয়েদার। আর এই সময় এখন বস্তিতে তোমাকে নিয়ে যাওয়া একদমই যাবে না, কারণ ওরা যদি জানে যে তুমি ওইখানে আছো তাহলে ওরা তোমাকে মেরে ফেলতে পারে। তাই আমি তোমাকে একটা নতুন বাসায় নিয়ে যাচ্ছি। আজকে থেকে তুমি সেখানেই থাকবে, তোমার কোনো অসুবিধা হবে না। তোমার যা যা প্রয়োজন তুমি সেখানে পেয়ে যাবে। আর আপাতত ভার্সিটিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি যেতেই হয় আমার লোক তোমার সঙ্গে যাবে, তাদের সাথে নিয়ে তুমি ভার্সিটি যাবে। ওরা তোমাকে আবারও বাসায় পৌঁছে দিয়ে যাবে। ওকে? ইদানিং মনে হয় আপনি আমার জন্য অনেক বেশি টেনশনে থাকেন। তাই এত টেনশনের মানে কি? আপনি কি এরকম আরও অনেক মেয়েকে সাহায্য করেছেন, নাকি আমাকে প্রথম? সত্যি করে বলবেন। আমি যে এই 3 দিন এইখানে ছিলাম, তা তোমার মনে হয় না যে আমি কেমন আর অন্য মেয়েদেরকে সাহায্য করছি কিনা? এই কথা শোনার পরে রানা অনেকটা রেগে যায়। আর রেগে যাওয়ার সময় সিমরান তার দিকে তাকিয়েছিল। সিমরানও রানাকে ভালোবাসতে শুরু করে দিয়েছে। আর সিমরান রানার রাগ দেখে মিটিমিটি করে হাসছে। ওয়েদারটা দারুণ ছিল। এই সময়ে প্রিয় মানুষটার মুখ দেখা আসলেই অনেক বেশি রোমাঞ্চকর। কিছুক্ষণ পরে একটা বাড়ির সামনে এসে গাড়িটা থেমে গেল। আর থেমে যাওয়ার পরে তখন রানা গাড়ি থেকে নেমে সিমরানকে নিয়ে ভিতরে যায়। ভিতরে যাওয়ার পরে বাড়িটা সিমরানকে দেখতে শুরু করলো। হতাশার বাড়িটার পছন্দ হলো। সিমরানের বিশ্বাস হচ্ছে না সে এত বড় বাড়িতে থাকবে, আর এটা রানার অনেক বেশি ভালো করেই বুঝতে পারছে। আর তখন রানা বলতে লাগলো, তুমি মনে করো না যে এটা তোমাকে আমি করুণা করে তারপরে বাড়ির মধ্যে থাকতে দিচ্ছি। এটা তোমার একটা অধিকার। এটা কোন অধিকার আছে তোমাকে বোঝাতে হবে না। তুমি বুঝতে পারবে যেদিন তুমি আমাকে ভালোবাসি বলবে, সেদিনই আমি আসবো, এর আগে আসবো না। আমাকে নিয়ে তোমার এইটুকু চিন্তা না করলেও চলবে। কিন্তু আমি তো একজন ধর্ষিতা। এই সমাজ কি আমাকে মেনে নেবে? কখনো কি মনে হবে না যে আমাকে বিয়ে করে আপনি অসুখী? তখন যদি আমাকে ছুঁড়ে ফেলে দেন, তখন আমার কি হবে? তখন তারও বেশি কষ্ট হবে। হ্যাঁ, এমনটা নয় যে আমি আপনাকে ভালোবাসি না। আমিও আপনাকে ভালোবাসি। আপনাকে আমার পছন্দ হয়, কিন্তু ভয় কাজ করছে মনের মধ্যে। দেখো সিমরান, তোমার ভয় পাওয়াটা আসলেই স্বাভাবিক, কিন্তু এটা সত্যি যে আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবেসে ফেলেছি। তাই তোমাকে সরাসরি বলে দিচ্ছি। এই কথা বলার পরে রানা সেখান থেকে বের হয়ে যায়। আর রানা বের হয়ে যাওয়ার সময় সিমরানের দিকে একবারও ফিরে তাকায়নি। সিমরান এদিকে রানার দিকে এক ধ্যানে তাকিয়ে আছেন।
সিমরান ভাবছে মানুষটা অদ্ভুত কেন, এরকমটা কেন নিজে থেকে বলল ভালোবাসি, তারপর আবার এখন এইভাবে একা রেখে চলে যাচ্ছে। সিমরান তাকিয়ে থাকার সময় কখন যে মুহূর্তের মধ্যে রানার চোখে আড়াল হয়ে গেছে সিমরান বুঝতে পারল না। রানার এদিকে গাড়িতে করে সেই গোডাউনে চলে আসলো, আর গোডাউনে আসার পরে দেখতে পারল তার পুরো গোডাউন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, সব জায়গায় তার লোকেদের লাশ পড়ে আছে। এগুলো দেখে রানার কেন যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। রানার মনে হচ্ছিল মুহূর্তের মধ্যেই তার সব কিছু শেষ হয়ে গেছে, কারণ এখানে প্রায় অনেকগুলো অস্ত্র ছিল, সবগুলো দামি দামি অস্ত্র রানা বিদেশ থেকে এনেছিল, কিন্তু সেগুলো খুঁজে পাচ্ছে না। তারপর আবার গোডাউনে যারা যারা ছিল তারা সবাইকে মেরে ফেলেছে, সবার রক্তে গোডাউনটা লাল হয়ে গেছে। রানা এইগুলো দেখে মাথায় হাত দিয়ে বসে পড়ল, আর মুহূর্তের মধ্যে রানার কাছে একটা কল আসলো। রানার কাছে কল আসার পরে রানা কলটা রিসিভ করলো, আর কলটা রিসিভ করার পরে ওপাশ থেকে তখন রানাকে কেউ একজন বলতে থাকে, অনেক বড় মাফিয়া হয়ে গেছিস তাই না? অনেক বেড়ে গেছিস তুই। এখন বোঝ নিজের কোনো কিছু হারিয়ে গেলে কেমনটা লাগে। তুই যখন আমার ছোট ভাইকে এভাবে মেরে ফেললি তখন আমার ঠিক এমনটাই লেগেছিল। এখন তোর যেমনটা লাগছে, তোর লোকগুলোকে সবাইকে মেরে ফেলেছি, ওরা তোর অনেক আপনজন ছিল, সবাই তোর শেষ, এখন তোর পালা। তুই আমার সব কিছু ধ্বংস করে দিয়েছিস, আর একটা নিরীহ মেয়েকে তোরা দুইজনে মিলে ধর্ষণ করে তারপর রাঙামাটি গিয়েছিস, তাই না? তোদের আয়ও ফুরিয়ে আসছে, তোরা আমাকে আমার হাতেই মরবি। ও, তার মানে মেয়েটা এখন তোর কাছে আছে? মেয়েটা ছিল অনেক সুন্দরী, ফিগারটাও সেই, সেজন্য মেয়েটাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে আমি আর রিফাত পেলে। এই সিমরানের জন্য তোদেরকে অনেক বড় একটা মাসুল দিতে হবে, আর আমার গোডাউন এবং আমার লোকগুলো কিভাবে মেরে ফেলেছিস এটার জন্য যে তোদের কি করব সেটা আমি নিজেও বলতে পারছি না। শুধুমাত্র সময়ের অপেক্ষার। বিদেশ থেকে যাদের এনেছিস ওরা কি আসলেও তোর হয়ে কাজ করবে তা একটু চেক করে নিস। এ কথা বলার পরে রানা কলটা কেটে দেয়, আর কল কেটে দেওয়ার পরে তখন রানা ভাবতে শুরু করলো এত কিছু কিভাবে হয়ে গেল। তার এখানে যথেষ্ট পরিমাণে সিকিউরিটি ছিল, কিন্তু কেউ তাদের সঙ্গে পারল না। এটা রানা বিশ্বাস করতে পারছে না, কারণ রানা সবাইকে ভালোভাবে এমনভাবে ট্রেনিং দিয়েছে যেটা যে কেউ যে কোনো অপারেশন করতে ওরা সক্ষম, কিন্তু তবুও এইভাবে নির্দ্বিধায় ওরা মারা গেল। রানা কোনো কিছুই বুঝতে পারছে না। তারপর হঠাৎ করে একটা সিসি ক্যামেরা চলছে, তাড়াতাড়ি করে সিসি ক্যামেরাটাকে চেক করলো। রানা কিছুটা ফুটেজে পেল, আর ফুটেজের মধ্যেই দেখা যাচ্ছে কয়েকজন এসে মুখোশধারী অনবরত গুলি করছেন। আর এদিকে রানার লোকেরা প্রস্তুত ছিল না, সবাই ঘুমিয়েছিল, আর এই সুযোগটাই ওরা নিয়েছে। কিন্তু এই গোডাউনের ভিতরে ঢোকার সাহস কারোরই নেই, অনেক সিকিউরিটি দেওয়া, তার মানে এখানে এমন কেউ ছিল যে তাদেরকে ভিতরে প্রবেশ করানোর জন্য সাহস করেছে। রানা হঠাৎ করে একজনের হাতে বেসলাইট দেখে জেনে ফেল এটা আর কেউ নয়, এটা হচ্ছে শাকিল, যাকে সে নিজের ভাইয়ের মতো মনে করত। সেই তাহলে এখানে ভিতরে প্রবেশ করার জন্য সবকিছু ব্যবস্থা করে দিয়েছে, না হলে রানার এত বড় ক্ষতি কখনো হতো না। রানা তখনই হেলিকপ্টারে কল দিল, আর হেলিকপ্টারকে কল দেওয়ার পরেই হেলিকপ্টার চলে আসলো। রানা হেলিকপ্টারে করে অন্য শহরে যেতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টার অন্য একটা শহরে চলে আসলো। রানা হেলিকপ্টার থেকে নেমে একটা গাড়িতে উঠে পড়লো। গাড়ির ড্রাইভার আর গাড়িটা দ্রুত গতিতে চালিয়ে নিয়ে যাচ্ছে, আর অনেক দূর যাওয়ার পরে গাড়িটা জঙ্গলের দিকে প্রবেশ করলো, আর গাড়িটা জঙ্গলের মধ্যে দিয়ে সাই সাই করে চলে যাচ্ছে। আর কিছু সময় চলার পরে গাড়িটা এক জায়গায় থেমে পড়লো, আর থেমে যাওয়ার পরে রানা গাড়ি থেকে নামলো। গাড়ি থেকে নামার পরে তখন দেখতে পেল সেখানে নিলয় দাঁড়িয়ে আছে, আর নিলয় দাঁড়িয়ে থাকার পরে নিলয় তখন রানাকে দেখে বলতে লাগলো, রানা ভাই, আপনি আমার এখানে আসবেন এটা তো আমি আসলেই বিশ্বাস করতে পারছি না। ভাই ভিতরে আসেন, আপনার জন্য সবাই ওয়েট করছে। তারপর রানা ভিতরে চলে গেল, আর ভিতরে যাওয়ার পরে দেখতে পেল রানার হয়ে যারা বিভিন্ন শহরে দায়িত্বে আছে সকল মাফিয়া এসে বসে রয়েছে রানার জন্য। রানা তখন একটা চেয়ারে বসে পড়ল। রানা চেয়ারে বসে পড়ার পরে সবার উদ্দেশ্য করে রানা তখন বক্তব্য দিতে লাগলো। শোন,
তোদের সাথে আজকে আমার মিটিং এর কারণ হলো আমার ওই প্রধান গোডাউন হামলা হয়েছে। এটা তো তোরাই শুনেছিস, দেখেছিস। এখন কথা হচ্ছে, ওইখানে শাকিলার সহায়তা ওরা ভিতরে ঢুকে, তার ভিতরে ঢোকার পর সকল লোকগুলোকে নির্দ্বিধায় ওরা মেরে ফেলে। আর সবাই ঘুমিয়েছিল, সেজন্য কেউ আর কোনো কিছুই করতে পারেনি। ওরা খুব সহজেই মেরে ফেলতে পেরেছে। এখানে আমাদের অনেক অস্ত্র ছিল, যে অস্ত্রগুলো আমি সব জায়গায় পাঠিয়ে দিতাম। এখন তোদের কাছে সেগুলো আছে। এগুলো দিয়েই আমাদের নেক্সট অপারেশন করতে হবে। সালমানের লোকজন সব জায়গায় রয়ে গেছে। ওই লোকজন দেশের প্রতিটা আনাচে কানাচে আছে, ছড়িয়ে ছিটিয়ে। আমার মোট 7টা বিভাগে 7টা শাখা রয়েছে। এই শাখাগুলোর মধ্যে আরও অনেক প্রশাখা তৈরি করতে হবে খুব তাড়াতাড়ি। যে যে কাজ করতে চাই তাদেরকে নিয়ে আসবি, আর তাদেরকে ভালো বেতন দিবি, তাহলেই হবে। আর সালমানের লোকজন যারা যারা সামনে আসবে, কোনো কথা ছাড়াই ওদেরকে মেরে ফেলবি। আজকে থেকে শুরু হলো আসল খেলা। ভাই, সালমানের লোকজন অনেক কিছু সমস্যা করছে। তাছাড়া আপনি যে বলেছেন যে নতুন আর্টিস্ট চালানো কিছুদিন পর আসবে, ভাই আমাদের কাছে যেগুলো আসে এগুলো দিয়ে তো হবে না। যদি এটা সালমান বুঝতে পারে তাহলে তো আমাদেরকে মেরে ফেলবে। ভাই এখন কি করবেন? আপনি খুব তাড়াতাড়ি অস্ত্রগুলো আনার ব্যবস্থা করেন। এখন এটা আমি বুঝতে পারছি, তবে দয়া করে কেউ যদি আমার সঙ্গে বেইমানি করিস, আর বেইমানির ফল কী হতে পারে এটা নিশ্চয়ই তোরা ভালো করেই বুঝতে পারছিস। আর আমি অস্ত্রগুলো 2-3 দিনের মধ্যেই রেডি করে তোদের জায়গা মতো পাঠিয়ে দিব। আর আমার কথা ছাড়া কোনো অ্যাকশন যাবি না। কিভাবে রানা সবার সঙ্গে আলোচনা করতে লাগলো। আর এইভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে যায়। এইভাবেই পার হয়ে যায় আরও বেশ কিছুদিন। এদিকে সিমরান রানার অপেক্ষায় থাকে। প্রতিদিন রানাকে অনেকবার কল দেয়, কিন্তু রানা মাঝে মাঝে কল রিসিভ করে, আবার মাঝে মাঝে কল রিসিভ করার সময় পায় না। আর রানা ওইদিকে তার সকল কিছু আবারও নতুন করে শুরু করতে থাকে। সকল মাফিয়ারা রানার হয়ে কাজ করতে থাকে। রানা ঠিক আগের মতোই শক্তিশালী হয়ে যায়। রানার এখন অনেক ছেলেপিলে তৈরি হয়েছে নতুন নতুন জায়গায়। রানা এদিকে তার নিজের আস্তানায় বসে কাজ করছিল ল্যাপটপে। আর তখনই সিমরান কল দিল। আর কলটা রানা রিসিভ করলো। আর কলটা রিসিভ করার পরে তখন ওপাশ থেকে কান্নার আওয়াজ ভেসে আসলো। রানা তাড়াতাড়ি করে গোডাউন থেকে সে ওই বাসায় যাওয়া শুরু করলো। গাড়িতে করে মুহূর্তের মধ্যেই ওই বাসায় চলে আসলো। ওই বাসায় আসার পরেই সে ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করার পরে দেখলো সব কিছু স্বাভাবিক। সিমরান এমনিতেই কান্না করছে। আর সিমরানের সামনে যাওয়ার পরে রানা তখন বলতে লাগলো, কী ব্যাপার সিমরান, তুমি এইভাবে কান্না করছো কেন? তুমি জানো আমি তোমার জন্য কতটা টেনশনে ছিলাম? আমাকে এতটা টেনশনে ফেলে দিয়েছিলে তুমি। এভাবে আমাকে কষ্ট দেওয়ার মানেটা কি? আমি কি আপনাকে কোনো কিছু বলেছি? আমি কোনো অন্যায় করেছি আপনার সঙ্গে? তবু কেন আমাকে এভাবে কষ্ট দিচ্ছেন? আমি তোমাকে কষ্ট দিয়েছি মানে? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। তুমি নিজে স্বাভাবিক হওয়ার জন্য তুমি একা থাকতে চেয়েছিলে, তাই আমি তোমাকে... থামেন, আর বলতে হবে না। আমার কোনো কিছুই করেননি। আর আপনি শুধুমাত্র দয়া দেখিয়েছেন। তাই তো দয়া দেখিয়ে আমাকে আশ্রয় দিয়েছেন। এছাড়া আপনি কোনো কিছুই করেননি। আপনি আমাকে ভালোবাসেন? যদি ভালোবাসতেন তাহলে আমাকে সময় দিতেন। আমি কি চাই না চাই সেটা দিতেন। হ্যাঁ, আপনি আমার সমস্ত চাওয়া পূরণ করেছেন। এখানে কোনো কিছুরই অভাব নেই। সেই মানুষটাকে তো প্রয়োজন। সিমরান দেখো, আমি তোমার কথাগুলো বুঝতে পারছি, কিন্তু আমি এমন একটা সময়ের মধ্যে আছি যে আমি চাইলেও তোমাকে সময় দিতে পারছি না। কারণ হয়তো তুমি টিভিতে নিউজে দেখছো, কারণটা তোমার অজানা না, তাই এটা তোমার বুঝতে হবে। মানুষের জন্য কিছু করতে গিয়ে কখন না আপনি নিজে খারাপ হয়ে যান। এত মানুষের জন্য এত কিছু করলেন, কই আমাকে তো সবাই ভুল বুঝে গেছে। আর যারা মানুষের সঙ্গে খারাপ করছে ওরাই বাহবা পাচ্ছে। দেখো, আমি মানুষের বাহবার জন্য কাজ করছি না, আমি মানুষগুলো যেন একটু ভালো থাকতে পারে সেটার জন্য কাজ করছি, বুঝতে পেরেছো? আর আমি তোমাকে ভালোবাসি কিনা সেটা আবারও তোমাকে নতুন করে কি বুঝিয়ে দিতে হবে? সিমরান তখন কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর সিমরান চলে যাওয়ার পরে রানা তখন পিছনে পিছনে চলে আসে। বারান্দায় এসে গ্রিল ধরে সিমরান কান্না করছে। আর এদিকে রানা সিমরানের একটা হাত শক্ত করে ধরে ফেলল।
আর শক্ত করে ধরে ফেলার পরে তখন সিমরান কান্না করতে করতে রানাকে শক্ত করে জড়িয়ে ধরল আর জড়িয়ে ধরে ইচ্ছে মতো কান্না করতে লাগলো। আর এদিকে রানা তখন মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তাকে বলতে লাগলো, আমি তোমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসি। তোমার কোনো কিছুর প্রতি আমার লোভ নেই। তুমি আমার কাছে এখনো কুমারী। প্লিজ প্লিজ নিজে নিজে আর কষ্ট পেও না। আমি সব সময় তোমার বুকের মধ্যে আঁকলে রাখবো। কি বিয়ে করতে হবে? চলো আজকেই তোমাকে বিয়ে করব। তাহলে তার কোনো তোমার টেনশন থাকবে না। তাও তো তুমি বলতে পারবে যে তুমি রানার স্ত্রী। তারপর রানা সিমরানকে নিয়ে কাজী অফিসে চলে আসলো। আর কাজী অফিসে আসার পরে ওরা দুজনেই বিয়ে করে নিল। রানার তেনকুলে কেউ নেই। আপন বলতে একটা দুঃসম্পর্কে চাচা ছিল, সেও কয়েক বছর আগে মারা গেছে। রানার বাবা মাকে ছোটবেলা থেকেই দেখার সুযোগ হয়নি, কারণ সে এতিমখানায় মানুষ হয়েছিল। তার মা বাবাকে এটা রানা নিজেও বলতে পারবে না। আজকে রানার মা বাবার কথা খুব বেশি মনে হচ্ছে। এদিকে সিমরান, মানুষটাকে যতটা ভালো ভেবেছিলাম মানুষটা আসলেও তার চেয়ে বেশি ভালো। উনি আমার জন্য সব কিছু করে দিয়েছে, কিন্তু মানুষটার ভিতরে ভিতরে কেন কষ্ট পাচ্ছে। আমি তার কাছে গেলাম। কাছে যাওয়ার পরে বুঝতে পারলাম আজকে তার মা বাবার কথা খুব বেশি মনে পড়ছে। আমি তার সামনে গিয়ে একটু হাসানোর চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ হলাম। তারপর তার দুটো চোখের দিকে তাকালাম। তাকানোর পরে দেখলাম তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আর তখন সে কান্না করতে করতে বলতে লাগলো, জানো আমি কেন এই পথে এসেছি? মানুষের লাথি উষ্টা খেয়ে খেয়ে আমি আন্ডারওয়ার্ল্ডের ডন হয়েছি। আমার বয়স যখন নাকি 2 বছর, তখন নাকি আমাকে কেউ একজন এসে এতিমখানায় রেখে গিয়েছিল। এতিমখানার বড়দের কাছে এত মাইর খেতাম যে তারা বলার মতো নয়। তারপরে এইভাবেই নিজেকে তৈরি করলাম, ভাবতে লাগলাম নিজেকে কিছু করতে হবে। ছোট থেকে শুরু হয়ে গেল আমার জীবনযুদ্ধ। আর যখন 18 বছর হয়ে গেল তখন বাইরে বেরিয়ে আসলাম আর হয়ে গেলাম লিডার। তারপর শুরু হয় আমার আন্ডারওয়ার্ল্ডের প্রতি লোভ, আর এই রোগের কারণে আমি অনেক কিছুই করেছি। আর অনেক কিছু করার পর কিন্তু আমি এই জায়গায় এসেছি। আজকে আমি একটা ফোন দিলে শত শত ছেলে পেলে চলে আসবে বিভিন্ন জায়গা থেকে। এমনকি আমি সৌদি আরব, মালয়েশিয়া, এই দূর থেকেও আমি আমার নিজের শাখা তৈরি করেছি, আমার নিজের নামে কোম্পানি তৈরি করেছি। তবে এতিমখানায় যখন থাকতাম তখন আমাকে অনেক বলতো আমি নাকি জারাজ সন্তান। এই কথাগুলো শোনার পর না ভিতরটা ফেটে যেত, আর এই কথা বলতে তাকে মেরে ফেলতাম। যদি বলতে এই কথার জন্য আমি 5টা খুন করেছি। আসলে সহ্য করতে পারিনি। আমি নিজেও জানি না যে আমার ভাগ্যে কেন এমনটা হয়ে গেল। যদি বাবা মা বেঁচে থাকতো তাহলে কখনো এই লাইফে আসতাম না। মানুষের সঙ্গে আমার কোনো কিছুই থাকতো না, ওরাও আমাকে চিনতো না। সাধারণ মানুষের মতো বেঁচে থাকতাম। দেশের মাফিয়া বিভিন্ন অনেক অপারেশন করেছে, এইগুলো নিয়ে কোনো মাথা ব্যথা থাকলেও না, হওয়ার পরে মানুষের দুঃখ কষ্টগুলো দেখে সহ্য করতে পারিনি। তাই প্রতিবাদ করেছি, আর প্রতিবাদ করতে করতে হয়ে গেলাম তাদের সূত্র। এখন আমি সব কিছু ছেড়ে দিলে ওরা আমাকে কখনোই ছাড়বে না। তাই ওদেরকে শেষ করতে হবে, নাহলে ওরা আমাকে এবং সাধারণ মানুষগুলোকে মেরে ফেলবে। ওদের ব্যবসা হলো নারী পাচার, শিশু পাচার, মেয়েদেরকে ধর্ষণ এবং বিভিন্ন ভার্সিটিতে ড্রাগসের ব্যবসা এগুলো বন্ধ করতে হবে। আমাকে সংগ্রাম চালিয়ে ধুতে হবে। এই যুদ্ধ সেদিনই শেষ হবে যেদিন আমি ওদেরকে শেষ করতে পারবো, না হলে পুরো দেশটাই শেষ হয়ে যাবে। মানুষ আর মানুষ থাকবে না, সবগুলো অমানুষের পুরনো কথা হবে, বুঝতে পারছো? আজকে মা বাবার কথাগুলো খুব বেশি মনে পড়ছে। মা বাবা বেঁচে থাকলে হয়তো আমাকে এইভাবে বিয়ে করতে হতো না। অনেক ধুমধাম করে বিয়ে করতাম। তোমার লাইফের সঙ্গে যেটা হয়েছে এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ভেবে ভুলে যাও। ভুলে যাওয়ার উচিত তো। তুমি তো নিজে থেকে কোনো কিছুই করনি, তাই না? জোর করা হয়েছে তোমার উপর। ওরা তো তোমাকে মেরে ফেলতে পারত। ভাগ্য ভালো, আল্লাহ তোমার সহায় ছিল। যদি বলো অধিকারের কথা, আমি অধিকারের কথা একদমই শুনতে চাই না, কারণ তুমি আমার কাছে সব সময় পবিত্র ছিলে এবং থাকবে। আমি তোমার লাইফে ছিল, থাকবো। আজ থেকে আর কখনো নিজেকে আমি অপরাধী মনে করব না। এই যে কান ধরে বললাম, আর কখনো এমনটা করব না। প্লিজ একটু হাসো, আমি তোমার পাশে আছি তো, কান্না করবে না প্লিজ। এ বলে সিমরান
রানাকে শক্ত করে জড়িয়ে ধরল। আর সিমরান জড়িয়ে ধরে রানার ঠোঁটজোড়া দখল করে নিল। রানা করতে লাগলো। আর কিছুক্ষণ পরে সিমরান ছেড়ে দিল, দৌড়ে পালিয়ে গেল। আর পালিয়ে যাওয়ার সময় তখন আবার রানা ফাজলামো করে বলতে লাগলো, এটা কি হলো? মাঝখানে এইভাবে চলে যাওয়ার মানেটা কি? অনেক সুন্দর একটা রোমান্টিক সময় ছিলাম, এইভাবে পালিয়ে গেলে কেন? তোমার কিন্তু খবর আছে ধরতে পারলে। এখন কয়টা বাজে সেটা কি একবার ভেবে দেখেছো? ঘড়ির দিকে তাকিয়ে দেখো, রাত 11টা বেজে গেছে। খাবার খেতে হবে না? আগে খাবার খাবে, তারপরে তোমার বাসর রাত। যদি করার ইচ্ছা থাকে তখন করবে, আপাতত না। আরে খাবার দাবার কি দরকার? আমার তো তোমাকে হলেই আর কোনো কিছুই লাগবে না। একটু আসো না। ঠিক আছে, তোমার আসতে হবে না, আমি আসছি। এমন ভয়ঙ্কর মানুষ যেন আমার কাছে এখন না আসে। আমি এখন রান্না করছি, খাবারগুলো গরম করতে হবে। তুমি টেবিলে গিয়ে বসো, আমার 5 মিনিট লাগবে। রানা কথা শুনল না। রানা পিছন থেকে সিমরানকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। সিমরান কোনো কিছুই করতে পারছে না, হাত নাড়াতে পারছে না। সিমরান বিরক্ত হয়ে গেল, কিন্তু তাতে রানার কোনো কিছুই মনে করছে না। রানা বারবার সিমরানকে বিরক্ত করেই যাচ্ছে। একটা সময় সিমরান খুন্তি নিয়ে রানার দিকে ফিরে গেল। রানা দৌড়ে পালিয়ে গেল। আর রানা টেবিলে বসে বসে মোবাইলে কথা বলছিল, খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। আর তখনই সিমরান খাবার নিয়ে এদিকে আসতে লাগলো। সিমরানের ভয়ে রানা কল কেটে দিল, যদিও রানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিল। আর তখন সিমরানের রানাকে বলতে লাগলো, আজকে আমাদের বাসর রাত, প্লিজ আজকে আমাকে এমন কিছু করতে বলো না। আমার সামনে তুমি অন্য কারোর সঙ্গে কেন কথা বলবে? এই বাসায় আসার পরে তুমি ফোন বন্ধ করে দেবে। এসব মাফিয়ার কথা আমাকে একদম শোনাবে না। আমার কাছে তুমি খুবই ভদ্র নম্র একটা ছেলে, আমি তোমার ওই পরিচয় চাই না। কিন্তু আমি তো মানুষের জন্যই কাজ করছি, তাই না? তোমার সমস্যা কোথায়? তুমি একটা সাধারণ মানুষের কাছে গিয়ে দেখো, তারা যদি আমার নামে একটা খারাপ কথা বলে, তারপরে আমাকে তুমি বলতে এসো। তুমি যখন যা বলবে আমি তাই করব। একটা সাধারণ মানুষ আমার ব্যাপারে খারাপ বলবে না। সবাই জানে, সবাই জানে আমি কেমন। তাহলে অসুবিধাটা কোথায়? তুমি কি পুলিশের চাকরি করছো, নাকি অন্য কোনো প্রফেশনে আছো যে তোমারই এগুলো দায়িত্বের মধ্যে পড়ে? ওদের সঙ্গে যে শত্রুতা তৈরি করেছে, এখন যদি ওরা তোমাকে কোনো কিছু করে দেয় তখন কি করবে? আমি কোথায় তোমাকে পাবো? মানুষের উপকার করতে গিয়ে নিজের যে ক্ষতি করে ফেলেছো, আমার ক্ষতি করছো। এই বাংলাদেশের মধ্যে আমি যদি একটা প্রতিবাদ করি, তাদেরকে সরিয়ে না দিই, তাহলে আরও কারো সাহস নেই ওই সালমান রিফাতকে কোনো কিছু বলার, কোনো কিছু করার। তাই আমি ছাড়া কেউ নেই, আমাকে এই কাজটা করতে হবে। আমি কথা দিচ্ছি, ওদেরকে বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়ার পরই আমি সব কিছু ছেড়ে দিব। তখন আর কেউ এই সব খারাপ কাজ করতে পারবে না। কথাটা বুঝতে পারলাম, কিন্তু তবুও যে আমার টেনশন হয়। ওরা তো অনেক খারাপ লোক, জঙ্গি গোষ্ঠী। ওই জঙ্গিবাদের সঙ্গে কি আমরা পারবো? তুমি পারবে? হ্যাঁ, আমাকে পারতে হবে। আমাকে যেভাবেই হোক আমাকে পারতেই হবে। কারণ পুরো 18 কোটি মানুষ আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি যদি ওদেরকে না মারতে পারি, ওরা পুরো দেশটার মধ্যেই তাদের ব্যবসা বিস্তার করে ফেলবে। আর একবার ব্যবসা বিস্তার করে ফেললে ওদেরকে আর আটকানো যাবে না। প্রশাসন তো দূরের কথা, সরকার নিজেই কোনো কিচ্ছু করতে পারছে না। এমনকি আমি আগে রাষ্ট্রপতির সঙ্গে কথা বললাম, উনি আমাকে সেটাই বলল যেটা আমি তোমাকে বলছি। ঠিক আছে, আমার এইসব শুনে কোনো কাজ নেই। তোমাকে যেটা বলেছি সেটা করো এখন। হ্যাঁ করো, আমি খাবার খাইয়ে দিচ্ছি। তবে তুমি আমার জন্য সেফ থাকবে। আমার জন্য হলেও তোমাকে বেঁচে থাকতে হবে। তোমাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না। নিজেকে শেষ করে দেবো তোমার কিছু হয়ে গেলে। রানাকে খাবার খাইয়ে দিতে লাগলো সিমরান। আর খাবার খাওয়া শেষ করে রানার রুমে গেল। আর রুমে যাওয়ার পরে রানার শেষে সিমরানের অপেক্ষায় অধীর আগ্রহে আছে। কিছুক্ষণ পরে সিমরান চলে আসলো। আর সিমরান লাইট বন্ধ করে রানার উপরে উঠে পড়ল। রানার উপরে উঠে পড়ার পরে বুকের উপর এসে বলতে শুরু করলো, কি ব্যাপার মহারাজ, আপনি মনে হয় এতক্ষণ আমার জন্য ওয়েট করছিলেন। অপেক্ষা করে তো লাভ নেই। আমি আপনাকে আদর করব না তো, ঘুমিয়ে পড়েন। ঠিক আছে, আমি ঘুমিয়ে পড়ি। কেউ যেন আমাকে বিরক্ত করতে না আসে। তাছাড়া অনেক দিন ধরেই আমার ভালো মতো ঘুমোচ্ছে না। রানা যখন সিমরানকে সরিয়ে দিতে যাবে তখন সিমরান রানার ঠোঁটজোড়া দখল করে নেয়। আর এভাবেই দুজনে মিলে হারিয়ে গেল এক অজানা গল্পে।
পরের দিন সকালবেলা রানা মোবাইলে কল আসলো। রানা ঘুম ঘুম চোখে তার কলটা রিসিভ করলো। রিসিভ করার পরে দেখতে পারলো মন্ত্রী সাহেব কল দিয়েছে, কারণ মন্ত্রী সাহেবের নাম্বারটা রানার মোবাইলে সেভ করা রেখেছে। রানাকে বলতে শুরু করলো, রানা, ওরা আমাকে তুলে নিয়ে এসেছে, আমার মেয়েটাকেও তুলে নিয়ে এসেছে। আমার মেয়েটার সঙ্গে ওরা বাজে ব্যবহার করছে, নির্যাতন করছে। আমাকে সহ আরও অনেক মন্ত্রী এবং রাষ্ট্রপতিকেও তুলে আনা হয়েছে। রানা, তুমি আমাদেরকে বাঁচাও। মন্ত্রী সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, আপনাদের কোনো কিছুই হবে না। ভালো মানুষ কোনো কিছুই হয় না। খুব তাড়াতাড়ি আমি আসছি, আপনাদের এই দেশে অনেক প্রয়োজন। কিরে, তুই নাকি অনেক বেশি বড় হয়ে গেছিস? তা দেখলি তো আমার কত ক্ষমতা। রাষ্ট্রপতিকে সহ অনেক মন্ত্রীকে তুলে এনেছি। মোট এখানে 8জন মানুষকে তুলে আনা হয়েছে। এই 8জন মানুষ অনেক বড় বড়, তবুও আমি তুলে আনতে পেরেছি, কিডন্যাপ করতে পেরেছি। তাহলে বুঝতেই পারছিস আমার কতটা শক্তি, আমার কতটা ক্ষমতা। আমার সঙ্গে লাগতে এসেছিস, তুইও শেষ হবি। ওরা মারা গেলে আমার কি সেটা বলবি? আমি তো পুরো ক্ষমতাটাই পেয়ে যাব। ওরা মারা গেলে আমার কোনো কিছুই হবে না। তুই এটা নিজের পায়ে নিয়ে কুড়াল দিলি। এত কথা না বলে তাড়াতাড়ি করে চলে আয়। আর যদি তুই না আসিস তাহলে দেশের 10টি জায়গার মধ্যে ব্লাস্ট হবে। আজকে শুধুমাত্র আমি একটা বাটনের চাপ দেওয়ার পরেই, আর আজকে 16ই ডিসেম্বর, অনেক জায়গায় বিজয় দিবসের অনুষ্ঠান হচ্ছে। তাই বুঝতেই পারছি ছোট ছোট স্কুল, বাচ্চা, অনেক জায়গায় সম্মেলন হচ্ছে। এসব মানুষ বুঝতে পারছিস, চলে আয়। ঠিক আছে, আমি তোর ঠিকানায় আসছি, তবে ওদের কোনো ক্ষতি করিস না। তোর যে ঝামেলা সব কিছু আমার সঙ্গে। তখন রানা কল কেটে দেয়। আর কল কেটে দেওয়ার পরে দেখতে পেল সিমরান ঘুমিয়ে আছে। আর সিমরানের কপালে চুমু দিয়ে ওয়াশরুমে চলে গেল। আর ওয়াশরুমে যাওয়ার পরে গোসল করে রানা রেডি হয়ে নিল। আর রেডি হবার পরে রানা সবাইকে বলল 10 মিনিটের মধ্যে যেন সবাই চলে আসে। আর সবাই রানার কথা শুনে সবাই চলে আসলো রানার আস্তানার সামনে। রানা এদিকে রাস্তায় গাড়ি করে তাড়াতাড়ি তার গোডাউনের সামনে চলে আসে। আর গোডাউনের সামনে আসার পরে দেখতে পেল সেখানে তার সকল লোক দাঁড়িয়ে রয়েছে। রানা গিয়ে তাদের সঙ্গে কথা বলতে লাগলো আর সবাইকে একটা প্ল্যান বুঝিয়ে দিল। রানা তখন সবাইকে বলতে শুরু করলো, শোন, আমি তোদেরকে যেভাবে বলছি তোরা সেভাবেই করবি। নিলয়, তুই তো টিমকে নিয়ে হেলিকপ্টার করে অ্যাটাক করবি। আমার মনে হয় সালমান রিফাত সহ তাদের যত লোক আছে এবং সকল জঙ্গি গোষ্ঠীর প্রধান, ওরা সবাই একসাথে আছে। তাই আমাদের খুব সাবধানতার সাথে সেই অপারেশন করতে হবে। ভাই, আমি আমার টিমকে রেডি করে ফেলেছি। আমরা মোট 8টা হেলিকপ্টারে করে অ্যাটাক করতে যাব। পরবর্তী প্ল্যান কি ভাই? আর জুবায়ের, তুই গাড়ি দিয়ে জঙ্গলের পথে ওই দিকে দিয়ে যাবি। ওইদিকে ওদের পেছন দিকে হবে, সেজন্য ওরা বুঝতে পারে না আর কতটা ভাবতে পারবে না। আর যে আমরা পেছন থেকে ওদেরকে অ্যাটাক করতে পারি, কারণ পেছন দিক দিয়ে অ্যাটাক করতে গেলে অনেকটা সময় লাগবে, আর প্রায় 1 ঘন্টার মতো। তাই খুব দ্রুত গাড়ি চালিয়ে যেতে হবে। আমাদের কাছে বেশি সময় নেই। আর বাকিরা, তোরা গাড়িতে করে বিভিন্ন পথে যাবি। মানে আমাদের কাজ হলো তাদের চারিদিক থেকে ঘিরে ফেলা এবং চতুর্দিক দিয়ে গুলি করা। ওরা যেন কোনোভাবেই বাঁচতে না পারে। আর বাকিটা আমি সামনে নিচ্ছি। ভাই, আপনার জন্য জীবন দিয়ে দিব, তবুও ভাই ওদেরকে এই দেশ থেকে উচ্ছেদ করব। ওদের জন্য কেউ শান্তিতে থাকতে পারছে না। ওদের জন্য আমি আমার নিজের মানুষটাকে হারিয়েছি। আমার নিজের মানুষটাকে ওরা ধর্ষণ করে রাস্তায় ফেলে গেছে। শুধু জুবায়ের নয়, আরও অনেক অনেক জুবায়ের, কারো ভালোবাসা, কারো বোন, কারো আবার আত্মীয় স্বজন, সবাইকে ওরা ধরিয়ে ধরিয়ে নিয়ে যাওয়ার পর ধর্ষণ করে রাস্তায় ফেলে দেয়। তাই আমাদের রুখে দাঁড়াতে হবে। ভাই, আমরা সকল কিছু প্রস্তুতি সম্পন্ন করেছি। এবার কি ভাই আমরা বের হয়ে পড়ব? কারণ আমাদের তো অনেকটা যেতে হবে। সবাইকে অন্যদিকে পাঠিয়ে দিয়ে রানা একা একাই যেতে লাগলো। সঙ্গে তার ল্যাপটপ রয়েছে। রানা প্রায় 1 ঘন্টা পরে সেই জঙ্গলে এসে পৌঁছালো। আর জঙ্গলে পৌঁছানোর পরে রানা ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। আর হাঁটতে হাঁটতে কোথায় যেন পা ফসকে পড়ে যায়। তার পড়ে যাওয়ার পরে তখনই কয়েকজন এসে তাকে পিছন থেকে ধরে চোখ বেঁধে দিল। আর চোখ বেঁধে দেওয়ার পরে তাকে ধাক্কা দিতে দিতে ওই গোডাউনের ভিতরে নিয়ে আসলো। গোডাউনের ভিতরে নিয়ে আসার পরে রানাকে বেঁধে ফেলা হলো।
আর বেঁধে ফেলার পরে রানাকে ইচ্ছে মতো মারতে শুরু করলো। আর তখনই সালমান এবং রিফা দুজনেই নেমে আসলো। আর নেমে আসার পরে তখন সালমান রানাকে বলতে শুরু করলো, তুই কি মনে করেছিস তুই এখানে লোকজন নিয়ে আসলেই আমাকে মেরে ফেলতে পারবি? এত সহজে আমি মরে যাব? তুই আমার ছোট ভাইকে মেরেছিস, আরও আমার অনেক অনেক ক্ষতি করেছিস, যেটা বলার মতো নয়। আজকে তোকে কে বাঁচাবে? আর সেখানে কিনা তুই আমাকে একাই মারতে চলে এসেছিস। তোকে মারতে অন্য কাউকে আনা লাগবে না। তোকে মারার জন্য আমি নিজেই যথেষ্ট। আমার সঙ্গে তো ওসি সাহেবের কাজ করছে। তো ওসি সাহেবটা কোথায় থাকে একবার সামনে আন। কিরে, তুই আমাকে সম্মান দিয়ে কথা বলছিস না? হ্যাঁ, আমি সালমানের হয়ে কাজ করি। সেদিন আমি কোনো সুযোগ পাইনি, সেজন্য ওই সম্মেলনের মধ্যে মন্ত্রীকেই মেরে ফেলতাম। এত কাহিনী করা লাগতো না, শুধুমাত্র তোর জন্য পারিনি। তোদের মতো পুলিশ অফিসার আছে বলেই দেশটা দুর্নীতিতে ভরে গেছে। আর এই রকম জঙ্গিবাদ আরও সাহস পাচ্ছে দেশে অকারেন্স করার জন্য। হ্যাঁ, আমার টাকার দরকার, সেজন্য আমি এসব অপকর্ম করে থাকি। আরে আমি তো তোর গার্লফ্রেন্ড, তোর মনের মানুষ, তাকে পর্যন্ত নির্যাতন করেছি, কিন্তু মেয়েটাকে খেতে পারিনি। যতটুকু নির্যাতন করেছিস এর চেয়ে বেশি নির্যাতন করে আমি তোদেরকে মারবো। আর তোরা তৈরি হয়ে নে। আর ভালো ভালোই বলছি, ওদেরকে ছেড়ে দে। ওদেরকে কেন ধরেছিস? ওরা তো দেশের সম্পদ। মন্ত্রী সাহেবকে যদি আমি এখানে ধরে না আনতাম তাহলে কি আর তুই আসতি? আর রাষ্ট্রপতি তো তোর কথা একদম পঞ্চমুখ শালা, অনেক গুটিবাজ আছে। এত টাকা পয়সা দিতে চেয়েছি, গ্রহণ করলো না। এখন তোদেরকে কে বাঁচাবে? এই রানা? এই রানা তো নিজেই এখন মরে যাবে আমাদের হাতে। রানা, তোদেরকে শেষ না করা পর্যন্ত ওর কোনো কিছু হবে না। আর তোদের মতো শয়তানের হাতে রানার মৃত্যু হবে? কখনোই না। রানা তোদেরকে কুত্তার মতো মারবে, এবং সেটা আমরা এখান থেকে দেখব। তখন রানাকে সহ সকল মন্ত্রী এবং রাষ্ট্রপতিকে মারতে লাগলো সালমানের লোকজন। আর তখন এদিকে রিফাত হঠাৎ করে সিমরানকে ধরে আনলো। আর সিমরানকে দেখে রানা অবাক হয়ে গেল। আর তখন রিফাত রানাকে বলতে লাগলো, কি রে, তুই কি মনে করছিস যে তোর মনের মানুষকে অন্য একটা জায়গায় ফেলে রাখলে আমরা এর খোঁজ খবর জানতে পারবো না? এর খোঁজ তো শাকিল নিজেই দিয়েছে। শাকিল এখন আমাদের হয়ে কাজ করে। আজকেই সবাই মিলে একে ভোগ করব। প্রথমবার ভোগ করতে পারি তাড়াহুড়োর মধ্যে, কিন্তু আজকে আইস মিটিয়ে সবার সামনে ভোগ করব। কুত্তার বাচ্চা, তুই আমার কলিজার মধ্যে হাত দিয়েছিস। আর আমার কলিজা, আর তুই আমার কলিজার মধ্যে হাত দিয়েছিস। তোকে তো আজকে কেউ বাঁচাতে পারবে না। তোকে এই অ্যাসিডের মধ্যে ডুবিয়ে মারবার, তুই কঙ্কাল হয়ে বের হবি। রানা, তুমি আমার জন্য ওদেরকে এভাবে ছেড়ে দিও না। ওদেরকে মেরে ফেলো, ওদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওরা মানুষের সঙ্গে কতটা নির্যাতন অত্যাচার করেছে এটা বলা লাগে না। তুমি আমার জন্য এভাবে নিজে নিজে মায়ের খেও না প্লিজ। ওদেরকে মারো, আমার কথা চিন্তা করতে হবে না তোমার। সিমরান আমার কাছে তুমি আমার থেকে বেশি ইম্পর্টেন্ট। তুমি ছাড়া আমার লাইফে কিছু নেই, তাই আমি সব কিছু ছেড়ে দিব। তোরা ওকে ছেড়ে দে। আমি তোদের কাছে সব কিছু বুঝিয়ে দিচ্ছি। তোরা আন্ডারওয়ার্ল্ডের সব কিছু, তোরা দেশের মধ্যে যা যা ইচ্ছে তাই কর। তবুও আমার মানুষটিকে ছেড়ে দে। ওর কোনো ক্ষতি করিস না। রিফাত, তুই তো অনেক ভালো কাজ করেছিস, তোকে এটার জন্য অনেক পুরস্কার দেওয়া হবে। ওসি সাহেব, আপনি তো খেতে পারেননি, আপনার জন্য খাবার এনে দেওয়া হলো। চলে যান, আপনি আজকেই একাই যান, আর এদিকে আমি এদেরকে দেখছি। হঠাৎ করেই সিমরান রিফাতের পিস্তলটা নেওয়ার পরে রিফাতের দিকে তাক করলো। আর তখন রানা উঠে সবাইকে মারতে লাগলো। আর চারিদিক থেকে তখনই গোলাগুলির শব্দ শুনতে পাওয়া গেল। আর একে একে ওদের লোকজন মারা যেতে থাকলো। আর রানার লোকজন সব দিক থেকে ফায়ার করাতে ওরা একটা গোলের মধ্যে পড়ে গেছে, তাই কোনোভাবেই যেতে পারছে না। আর এদিকে রানা ও সিমরানকে সেভ করে সবাইকে মারছে। আর সবাইকে এমনভাবে পেটাচ্ছে যেটা সবার মুখ দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে। আর এক একটাকে ধরে অ্যাসিডের কুয়ার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। আর মুহূর্তের মধ্যেই রক্তে পুরো জায়গাটা ফেসে গেছে, মনে হয় রক্তের বন্যা বয়ে গেছে। রানা সবাইকে মারতে লাগলো। আর ওসি সাহেব তখন পালিয়ে যাচ্ছিল। ওরা ওসিকে ধরার পরে রানা পিছন দিক থেকে তার পায়ে একটা গুলি করলো। আর গুলি করার পরে ওসি পড়ে যায়। পড়ে যাওয়ার পরে রানা তাড়াতাড়ি করে দৌড়ে তার কাছে যায়। কাছে যাওয়ার পরে ওসির দিকে পিস্তল তাক করলো।
আর তখন অসি তাকে বলতে লাগলো, রানা, তুই আমাকে মারিস না, আমাকে ছেড়ে দে। আমি তোকে ছোট ভাইয়ের মতো দেখি, আমাকে ছেড়ে দে। আমি আর কখনো মানুষের সঙ্গে এসব করব না। আমি কাউকে অত্যাচার করব না। আমি ভুল করে ফেলেছি, আমাকে একটা সুযোগ দে, আমার জীবনটা ভিক্ষা দে। এমন করে হয়তো আমার সিমরানও তোর কাছে এমন ভিক্ষা চেয়েছিল, কিন্তু তোরা ওকে ক্ষমা করিসনি। আর এইরকম সিমরানের মতো আরও অনেক মেয়ে তোর কাছে ক্ষমা চেয়েছিল প্রতিদিন, কিন্তু তোরা কাউকেই ছেড়ে দিসনি, তাই তুইও বাঁচবি না। এই বলে রানা অসিকে গুলি করে দিল। আর গুলি করে দেওয়ার পরে সবাইকে রানা মুক্ত করে দিল। সকল মন্ত্রীরা নিরাপদ জায়গায় গিয়েও ওরাও ওদেরকে গুলি করতে থাকেন। আর এদিকে রানা রিফাত এবং সালমানকে গুলি করছে। রিফাত এক গুলিতেই ছটফট করতে করতে মারা গেল। আর সালমানের কাছে আসার পরে সালমান তখন বলতে লাগলো, রানা, তুই আমাকে ক্ষমা করে দে। আমি জানি আমি এদেশের সঙ্গে অনেক অন্যায় করেছি, অনেক মানুষকে অত্যাচার করেছি, অনেক মেয়ের সম্মান নষ্ট করেছি। আমাকে ক্ষমা করে দে। আমি আর কখনোই কোনো কিছুই চাইব না। আমাকে জীবন ভিক্ষা দে। আমি বাঁচতে চাই। এই সুন্দর পৃথিবীটা ছেড়ে এত তাড়াতাড়ি যেতে চাই না। রানা হাসতে হাসতে সালমানকে গুলি করে দিল। আর গুলি করে দেওয়ার পরে সবাইকে নিয়ে যখন বের হলো, তখন ওই গোডাউনের মধ্যে আগুন জ্বালিয়ে দিল। দাউ দাউ করে আগুন জ্বলছে, আর সেখানে সবাই পুড়ে মারা গেল। তখন দেখতে পারলো হাতে একটা গুলি লেগেছে। আর সঙ্গে সঙ্গে নিলয় ফার্স্ট এড বক্স এনে গুলিটা বের করে ফেলো, কারণ এইসব শিক্ষা রানা তাদেরকে অনেক আগেই দিয়ে রেখেছে। আর এইসব দেখে সিমরান কান্না করছে। তারপর ব্যান্ডেজ করে দিল। ব্যান্ডেজ করে দেওয়ার পরে রানাকে একটা বড় হাসপাতালে নিয়ে আসা হলো। বড় হাসপাতালে নিয়ে আসার পরে আবারও রানা ট্রিটমেন্ট করলো। ট্রিটমেন্ট করার পরে রানাকে সিমরান জোর করে বাসায় নিয়ে গেল, কারণ হাসপাতালে রাখবে না। রানা সিমরানের কার্যক্রম দেখে হেসে যাচ্ছে। মেয়েটা তাকে অনেক বেশি ভালোবাসে, তাকে নিয়ে অনেক বেশি চিন্তা করে। রানা এখন মোটামুটি সুস্থ, কারণ গুলিটা বের হয়ে গেছে। এই জন্য বেশি কোনো ক্ষতি হয়নি, কিন্তু হাতের মধ্যে ব্যান্ডেজ রয়েছে। আর সিমরান তার জন্য গরম দুধ নিয়ে আসলো। গরম দুধ নিয়ে আসার পরে রানাকে দিল। রানা অর্ধেকটা খেয়ে আর খেতে পারলো না। আর তখন সিমরান রেগে গিয়ে বলতে লাগলো, সম্পূর্ণ দুধ খেয়ে নাও, তারপরে ওষুধ খেতে হবে। এরকম ছোট বাচ্চাদের মতো অবহেলা করলে একদম চলবে না। তোমার হাতে গুলি লেগেছে, হয়তো গুলিটা বের হয়ে গেছে, কিন্তু ব্যান্ডেজ করা হয়েছে। ডাক্তার বলেছে কয়েকদিন রেস্টে থাকার জন্য। আর তুমি আজকে আমার মাথা ছুঁয়ে কসম খাবে তুমি আর কখনো এসবের মধ্যে যাবে না। তুমি বিজনেস করবে, কথা দাও আজকে। ঠিক আছে, আমি এই তোমার মাথা ছুঁয়ে কসম খেলাম, আমি আর কখনো এইসব মাফিয়াগিরি করব না। তবে সাধারণ মানুষের যদি কোনো ক্ষতি করতে আসে, আমি সেগুলো রুখে দাঁড়াবো, কিন্তু নিজে থেকে কখনো কিছু করতে যাব না। আর এখন থেকে ভালো হয়ে যাব, কথা দিলাম। ঠিক আছে, তুমি দুধটা খেয়ে নাও, আমি তোমার খাবারের অন্য ব্যবস্থা করছি। তোমাকে তো স্যুপ বানিয়ে দিতে হবে, তুমি ওয়েট করো, আমি বানিয়ে নিয়ে আসছি। রানা দুধ খেয়ে শেষ করলো। আর শেষ করার পরে গ্লাস রেখে দিল। আর তখনই সিমরান চলে যেতে যাবে। আর তখন রানা পিছন থেকে তার হাত শক্ত করে ধরে ফেললো। আর ধরে ফেলার পরে তার বুকের মাঝে নিয়ে আসলো। সিমরান রানার দিকে তাকিয়ে আছেন, আর রানা রোমান্টিক দৃষ্টিতে সিমরানের দিকে তাকিয়ে আছে। সিমরান ভালো করেই বুঝতে পারছে রানা এখন কি করতে চাইছে। আর তখনই সিমরান দৌড়ে পালাতে যাবে, তখন রানা আবারও ধরে ফেলল। আর ধরে ফেলার পরে সিমরানের ঠোঁটজোড়া দখল করে নিল। আর সিমরান নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু রানার কাছে ব্যর্থ। 5 মিনিট পরে ছেড়ে দিল। আর ছেড়ে দেওয়ার পরে সিমরান লজ্জা পেল। যাওয়ার সময় বলতে লাগলো, এটার প্রতিশোধ কিন্তু আমি নিয়ে ছাড়বো। এটা রাতে শোধ নিব, কোনো চিন্তা করবেন না। এখন চুপচাপ শুয়ে থাকেন, আমাকে একদম বিরক্ত করবেন না। আমি আপনার জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসছি। রানা হাসতে শুরু করলো। আর এইভাবে না হয় চলতে থাকুক তাদের নিশ্চয় ভালোবাসার গল্প। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর আপনাদের মতামতটা জানাবেন। আর যারা রানার আইডি চ্যানেলের নতুন, তারা রানার আইডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।